তাহলে পরিপাক হচ্ছে যে প্রক্রিয়ায় জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয় তাকে পরিপাক বলে। তাহলে পরিপাক কত ধরনের হয়? দুই ধরনের। একটা কি? যান্ত্রিক পরিপাক আর একটা রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কোনটা? বিভিন্ন যান্ত্রিক কাজের মাধ্যমে যে পরিপাক হয়। যান্ত্রিক কাজ বলতে কি বোঝায়? হ্যাঁ, দাঁতের চিবানো, দাঁত দিয়ে চিবে ফেলা। তারপরে হচ্ছে আমাদের পেরিস্টেসিস হয়, তাই না? আমাদের মুখ থেকে শুরু করে অ্যানাল ক্যানাল পর্যন্ত এই টোটাল যে খাদ্যনালী, পৌষ্টিক নালী, এই জায়গার মধ্যে এক ধরনের অনৈচ্ছিক মুভমেন্ট হয়। এই মুভমেন্টটাকে বলা হয় পেরিস্টেসিস। মানে আমরা খাবার ঢেকিলাম, তারপরে আস্তে আস্তে কী হইলো, খাবারের উপরের মধ্যে চাপ লাগে, তারপরে নিচে খাবারটা নিচে যায়, আবার উপরে চাপ লাগে নিচে যায়, উপরে চাপ লাগে নিচে যায়, এরকম করে করে কী হয়? পেরিস্টেসিস হয়। আবার সেগমেন্টেশন হয়, খাবারটা মাঝখানে আছে, তো পেরিস্টেসিসটা যদি উপরে হয় তাহলে তো নিচে যাবে, কিন্তু মাঝখানে যদি হয় তাহলে কি দুই ভাগে ভাগ হয়ে যাবে না? এরকম কিন্তু এভাবেও খাবার খণ্ডকায়িত হয়, ছোট ছোট অংশে ভাগ হয়। এটাকে আমরা পরিপাকের অন্তর্গত বলি। তাহলে এটা হলো রাসায়নিক পরিপাক। আবার আমাদের মুখের মধ্যে প্যালেট আছে। প্যালেট মানে কি? আমাদের হচ্ছে এটা কি বলে? তালু। এই তালুর সাথে খাবারটা ঘর্ষণ লেগেও খাবারটা কিছু ছোট মন্ডে পরিণত হয়। আমাদের যে স্যালাইভা থাকে, এই স্যালাইভা দাঁত এটাকে পিষে এটাকে ছোট মন্ডে পরিণত করে। এই মন্ডটাকে কি বলে? খাবারের মন্ড বোলাস বলে। তো এই বোলাসটা আমরা যখন আমাদের যে প্যালেট যেটা থাকে এটা বাঁকানো থাকে, তাই না? সামনের অংশটাকে বলা হয় হার্ড প্যালেট, আর পেছনের অংশটাকে বলা হয় সফট প্যালেট। তো আমরা যখন খাবার পর কি করি? জিহ্বা দিয়ে ধাক্কা মারি না খাবারটারে? ধাক্কা মারলে এই প্যালেটটা তো এরকম বাঁকা, তো খাবারটা কি করে? খাবারটা এই প্যালেটের মধ্যে হয়। আমাদের যে খাদ্য প্যালেটটা তো বাঁকা থাকে, তাই না? এটা হলো তালুটা তো বাঁকা থাকে। আর এখানে আছে জিহ্বা কি করে? জিহ্বা এই খাবারটাকে ধাক্কা মারলে খাবারটা এরকম নিচের দিকে চলে আসে। যখন খাবারটা নিচের দিকে আসে, এখানে আবার নাকের ছিদ্র আছে, এটা আবার অফ হয়ে যায়। হ্যাঁ, এটা বন্ধ হয়ে যাবে। আবার এখানে শ্বাসনালীর উপরে এখানে একটা অংশ থাকে, এটা এপিগ্লটিসটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গিয়ে এটা যখন বন্ধ হয়ে গেল তখন খাবারটা এই রাস্তা চলে আসে, পাশের রাস্তা হলো খাদ্যনালী। তাহলে খাদ্যনালীতে চলে গেল, শ্বাসনালীতে ঢুকলো না, এপিগ্লটিস বন্ধ হয়ে নাসা, হ্যাঁ, পশ্চাৎ নাসা রন্ধ্র বন্ধ হয়ে গেল। তো খাবারটা আসবে কোথায়? অন্ননালীতে আসবে, এসে স্টমাক, পাকস্থলীতে আসবে। পাকস্থলীতে থেকে আসার পর তাহলে অন্ননালীর দৈর্ঘ্য কত? অন্ননালীর 25 সেন্টিমিটার। তাহলে আমাদের মুখের মধ্যে পরিপাক। এখন কথা হলো যে আমাদের যান্ত্রিক পরিপাক গেল, আর রাসায়নিক পরিপাক মানে কি? বিভিন্ন এনজাইমের মাধ্যমে হয়। যেই পরিপাক মুখের বিভিন্ন এনজাইম মুখের মধ্যে আছে, খাদ্যনালীর মধ্যে আছে, পাকস্থলীর মধ্যে আছে, অগ্ন্যাশয় থেকে রস আসে, এই সকল জায়গায় বিভিন্ন রসের মাধ্যমে যে পরিপাক হয় তাকে বলা হয় রাসায়নিক পরিপাক। তাহলে দুই ধরনের, নসীনকন্দ যান্ত্রিক, আর একটা রাসায়নিক পরিপাক কিসের মাধ্যমে হয়? এনজাইমের মাধ্যমে। বিভিন্ন ধরনের এনজাইম আসে। কি কয়েকটা এনজাইমের নাম বলেন তো, বা কি ধরনের এনজাইম আছে? স্যালাইভা আছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভারি এনজাইম, স্যালাইভারি রস বের হয়, বা লালা রস। তারপরে পেটের মধ্যে, পাকস্থলীর মধ্যে কি আছে? পাক রস, গ্যাস্ট্রিক রস। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস আসে, পিত্ত থেকে পিত্ত রস আসে, আন্ত্রিক রস। এই সকল রসের মধ্যে প্রচুর এনজাইম থাকে। এই সকল এনজাইম পরিপাক করে ফেলে। হ্যাঁ, পিত্ত রসের মধ্যে এনজাইম থাকে না, বাট পিত্ত রসের মধ্যে বিভিন্ন লবণ থাকে, যেটা চর্বি জাতীয় খাবার পরিপাক করে। তো এখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করছি। কি? পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক নালী। নালীটা হচ্ছে একদম মুখ থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত। এই জায়গাটাকে বলা হয়, কত মিটার দৈর্ঘ্য এটা? পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? 7 থেকে 8 মিটার মধ্যে, না? পৌষ্টিক নালী, টোটাল পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার মধ্যে। 8 থেকে 10 মানে খাদ্য ঢুকলো, খাদ্য বেরোলো, এই টোটাল রাস্তার দৈর্ঘ্য কত? 8 থেকে 10। আর এর মধ্যে শুধুমাত্র ক্ষুদ্রান্তের এবং বৃহদান্তের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্তের হচ্ছে 6 থেকে 7 মিটার, আর বৃহদান্তের হচ্ছে 1.5 মিটার। আবার ক্ষুদ্রান্তের কয়টা অংশ আছে? 3টা। কি?
ডিউডেনাম, জেজুনাম, জেজুনাম ইলিয়াম। তো ডিউডেনাম হচ্ছে প্রক্সিমাল 25 সেন্টিমিটার, মানে টোটাল ক্ষুদ্রান্তের 6 থেকে 7 মিটারের মধ্যে 25 সেন্টিমিটার হলো ডিউডেনাম। তারপরে জেজুনাম কতটুকু? জেজুনাম হলো 3 ভাগের 5 ভাগের কয় ভাগ? 5 ভাগের 2 ভাগ। আর ইলিয়াম হচ্ছে 5 ভাগের 3 ভাগ। কথা বুঝছেন কি না? এই কথা বোঝা গেছে? টোটাল যদি 6 মিটার হয়, 25 সেন্টিমিটার গেলে বাকি কত থাকে? 5 মানে 600 মানে 6 মিটার মানে কি? 6 মিটার মানে কত সেন্টিমিটার? 600 সেন্টিমিটার। তাহলে 600 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার গেলে 575 সেন্টিমিটার হবে জেজুনাম এবং ইলিয়াম। আর এই 575 মধ্যে 5 ভাগের 2 ভাগ হচ্ছে জেজুনাম, আর 5 ভাগের 3 ভাগ হবে ইলিয়াম। তাহলে এই হিসাবগুলা কেন রাখে? আবার ওই যে অনেক সময় ওই যে সার্জারি যারা করে ওনারা কিন্তু পাকস্থলীতে মনে করে ক্যান্সার হয়েছে, তাহলে পাকস্থলীর অর্ধেকটা কেটে ফেলে, কেটে আবার ডিউডেনাম পুরোটা কেটে ফেলে, এবং জেজুনামের কিছু অংশ কেটে বাকি অংশটা অ্যানাস্টোমোসিস করে দেয়, জোড়া লাগিয়ে দেয়। তো ওই ক্ষেত্রে তারা হিসাব নিকাশ করে যে কতটুকু কাটতে হবে, কোথায় কী হয়েছে না হয়েছে এরকম। তাহলে আমাদের টোটাল খাদ্যনালীর মধ্যে ক্ষুদ্রান্ত হইল 6 থেকে 7, আর এর মধ্যে ডিউডেনাম 25 সেন্টিমিটার, আর 575 মধ্যে 5 ভাগের 2 ভাগ হইল জেজুনাম, 5 ভাগের 3 ভাগ হইল ইলিয়াম। তাহলে আমাদের বৃহদান্তের কয় মিটার দৈর্ঘ্য? 1.5 মিটার। তাহলে বৃহদান্তের আবার কী কী অংশ আছে? কোলন, রেক্টাম। তাহলে কোলন আবার 3টা আছে, কি কি? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। আচ্ছা, আমার কি ছবি আঁকাইতে হবে? সিফাত, সরি হাসিব, ছবি আঁকতে হবে? হ্যাঁ, সিফাত, হাসিব, এগুলো কমন না। তাহলে এটা পাকস্থলী। অগ্রাশয়। ও ক্ষুদ্রান্ত। এটা তো ক্ষুদ্রান্ত ডিভাইস। ভাইসার বৃহদঞ্চল। বৃহদঞ্চল সেগুলি এই যে আইডি মানে কি বলে ছিল ও, আমার কোশ্চেন তো রেডি, পরীক্ষাতে কবে দেই? কিসের পরীক্ষা? ওই চ্যাপ্টারটাতে। তাহলে এটা হলো ওই যে বললাম এই বৃহদান্ত, বৃহদান্তের কয়টা অংশ আছে? 4টা। কি কি? সিগাম। তাহলে প্রথম অংশটার নাম কি? এটার বলা কোলন, সরি সিগাম। আর এই পুরোটা হলো কোলন। কোলনের দৈর্ঘ্য হলো অনেক বেশি, কোলনটা অনেক লম্বা। তাহলে এটা হলো সিগাম, সিগাম, তারপরে কোলন, তারপরে রেক্টাম বা মলাশয়, তারপরে হচ্ছে অ্যানাল ক্যানাল। তো এই সিগামটা হলো সিগামটার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ বড়, মানে এর দৈর্ঘ্যের তুলনায় সাইড বরাবর মোটা, ছোট তো। আর ট্রান্সভার্স, এটা আবার কোলনের 3টা ভাগে ভাগ করছে। অ্যাসেন্ডিং মানে উপর দিকে উঠলো, ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী। অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স আর ডিসেন্ডিং। আর এর মধ্যে এই অংশটার নাম কি? রেক্টাম বা মলাশয়। এই অংশটার নাম কি? এটা হচ্ছে ডিউডেনাম, আর তারপরে এটা হচ্ছে জেজুনাম, তারপর অংশটা হচ্ছে ইলিয়াম। তাহলে এই অংশটার নাম কি? এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এর নাম কি? আর যোগফিট। হ্যাঁ? সিগমেন্ট কোলন, সিগাম, কোলন, ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী, সিগমা। এটা হচ্ছে সিগমেন্ট কোলন।
সিগময়েড কোলন এই যে এই জায়গায় সিগময়েড কোলন, তার নিচে হলো রেক্টাম। দেখি কই লেখা আছে ছবির মধ্যে, এই যে এই জায়গাতে মলাশয় আর রেক্টাম। সিগময়েড কোলন এই যেটা, এই যে এইটা সিগময়েড কোলন আর রেক্টাম মলাশয়। মানে একটু বাঁকা হবে, দেখে আবার এরকম সোজা হয়ে আবার নিচে দিবে। তাহলে আমাদের কি গ্ল্যান্ডসগুলোর নাম বলি? আমাদের কিছু প্রথমে আছে স্যালাভারি গ্ল্যান্ড, আমাদের লালা গ্রন্থি আছে, তাই না? লালা গ্রন্থি কয়টা থাকে জানো? 3 জোড়া লালা গ্রন্থি। মেজর লালা গ্রন্থি 3 জোড়া আছে। আবার কিছু মাইনর স্যালাভারি গ্ল্যান্ড আছে। মাইনর স্যালাভারি গ্ল্যান্ডের মধ্যে যখন আমাদের মুখের অনেক জায়গায় আছে, এই সকল জায়গা থেকে যখন সিক্রেশন বন্ধ হয় বা মাথাগুলা যখন অবস্ট্রাকশন হয়, মাথার মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন হয়, তখন ওইখানে মিউকোসিল হয়। এরকম মিউকোসিল সবারই হয়েছে জীবনে, দেখা যাচ্ছে ঠোঁটের ভিতরের দিকে ঘায়ের মতো হয়ে গেছে, একটু ইয়ের মতো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তাই না? এগুলো হলো মিউকোসিল। ওই স্যালাভারি গ্ল্যান্ড, ছোটো ছোটো মাইনর স্যালাভারি গ্ল্যান্ড কিছু আছে। তাহলে মেজর স্যালাভারি গ্ল্যান্ড আর একটা মাইনর স্যালাভারি গ্ল্যান্ড। তাহলে মেজর হলো 3টা, কি কি? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। জিহ্বার নিচে হলো লিঙ্গুয়াল, ম্যান্ডিবুলার নিচে ম্যান্ডিবুলার। লিঙ্গুয়াল আর ম্যান্ডিবুলার তারা একই পাশাপাশি তারা থাকে এবং তারা একসাথে এসে কোথায় শেষ হয়? তারা আলটিমেটলি ফ্রেমুলার নিচে, দ্যাট মিনস আমাদের জিহ্বার নিচে তারা এক পয়েন্টে এসে শেষ হয়। তারপরে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড কোথায় হয়? কানের নিচে, তাই না? কানের নিচে লতি বরাবর থাকে এবং এই সবচেয়ে বড় গ্ল্যান্ড। এবং এখানে তারা আলটিমেটলি এখান থেকে তৈরি হয়ে আমাদের সেকেন্ড মোলার, এই শুনতেছ? সেকেন্ড মোলার 2 নাম্বার যে মোলার দাঁত আছে, মন বাড়া দিছিস কারে বল? শিওর অন্য মনস্ক ছিলি না? অন্য কিছু ভাবতেছিলে না, বলো না? অন্য কিছু ভাবতেছিলে না? হ্যাঁ, তাহলে কি বললাম? তো এখানে স্যালাভারি গ্ল্যান্ড থেকে তারা হয়ে আলটিমেটলি এখানে এসে শেষ হয়, এখানে গিয়ে ক্ষরণ হয়। আমাদের স্যালাইভাগুলো সেকেন্ড মোলার মানে প্যারোটিড থেকে এখান থেকে এসে আলটিমেটলি তারা প্যারোটিড সেকেন্ড মোলার টিথের মধ্যে এসে নালী হিসাব করে দেখেন। প্রথম হলে প্রিমোলার, তারপরে সরি প্রথম হলে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই দিকে বরাবর। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি কি বের হয়? স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভারি রস বা স্যালাইভা বা লালা বের হয়। তাহলে এই লালার মধ্যে কি কি আছে? মিস্টার টম থাকে, তাই না? মানে ম্যাক্সিমামই পানি থাকে, তাছাড়াও বিভিন্ন এনজাইম থাকে। মিউসিন, টাইলিন, মল্টেজ। মিস্টার টম, আসিফ লিখে রাখো। মিস্টার টম, মিউসিন, টাইলিন আর মল্টেজ। মিস্টার টম, মিউসিন, মিস্টার হচ্ছে মিউসিন, টাইলিন, মল্টেজ। মিউসিন কি কাজ করে? মিউসিন হলো পিচ্ছিলকারক পদার্থ, পিচ্ছিল করে। আর টাইলিন কি করে? মল্টোজকে শর্করাকে না, শর্করাকে মল্টোজে পরিণত করে। আর মল্টোজকে গ্লুকোজে পরিণত করে কে? মল্টেজ। মল্টেজ এটাকে গ্লুকোজে পরিণত করে। রিঅ্যাকশনগুলো লেখা আছে বইয়ের মধ্যে। রিঅ্যাকশনটা বলেন তো ঢাকাবাসী। হে ও হে বিদেশিনী, বিদেশিনী বলেন। মুখে মানে কোন কোন এনজাইম থাকে স্যালাইভারি গ্ল্যান্ডে? স্যালাইভারি গ্ল্যান্ডে 3টা যে এনজাইম থাকে। মিউসিন, টাইলিন, মল্টেজ। মিউসিন কি কাজ করে? মিউসিন খাদ্য পিচ্ছিলকারক কিছু করে। তারপরে টাইলিন কি করে? টাইলিন হচ্ছে শর্করাকে মল্টোজে পরিণত করে। মল্টোজকে আবার গ্লুকোজে পরিণত করে মল্টেজ। নেক্সট গুড। তারপরে হলো আমরা বললাম, তারপরে কি আছে? তারপরে কি আছে? তাহলে এটা গেল। আর স্যালাইভার মধ্যে আর কি কি থাকে? স্যালাইভার উপাদানগুলো দেখেন কি কি লেখা আছে। স্যালাইভার মধ্যে কি কি আছে? এই স্যালাইভারি গ্ল্যান্ড বাই করে নেবেন। সিকোয়েন্সিয়ালি পড়াবো না বই ধরে ধরে পড়াবো? আচ্ছা, বই থেকে পড়াই, তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে। এই একটা জানতো। আচ্ছা, বই ধরে সিকোয়েন্সিয়ালি পড়াই, তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের আচ্ছা বাদ দাও, যা পড়াইছি মুখের মধ্যে, তাহলে শুধুমাত্র কোন ধরনের খাবার পরিপাক হয়? মুখের মধ্যে শর্করা পরিপাক, অন্য কোনো খাবারের পরিপাক হয় না।
কারণ মিউসিন, ট্যালিন, মল্টেস এগুলো সব শর্করার উপর কাজ করে। এই যে এগুলো আছে বুঝছো? আচ্ছা, মুখের মধ্যে আমাদের 7 কোঠরি আছে। জিহ্বার মধ্যে কি আছে? 7 কোঠরি আছে না? তাহলে লিখে রাখতে হবে মিলতি। মতে হইল মিষ্ট। সবার সামনে কি থাকে? মিষ্ট। দুই পাশে হইল লতে হইল লবণাক্ত। তাই সবার সামনে হইল মিষ্টি। যখন হচ্ছে মিষ্টি থাকে এমন করে দিলে কি হবে? মিষ্টি পাওয়া যাবে। তাহলে মিষ্টি সবার সামনে হইল টিপে, আমাদের জিহ্বার সবার টিপে হইল মিষ্ট। দুই পাশে হইল লবণাক্ত। অত অম্লীয়, অম্লীয় হইল তার পেছনে, হ্যাঁ অম্ল। আর সবার লাস্টে হইল তিক্ততা। তাহলে মিলতি। ও সবার আছে। মিলতি মিষ্টি, লবণাক্ত, অম্ল, তিতা। আচ্ছা, তারপরে আমার এখানে কিছু ইয়ের কথা বলছে, স্যালাইভারি গ্ল্যান্ডের কথা বলছে, এগুলো করে ফেলবেন। আচ্ছা, আমাদের দাঁতের ফর্মুলা স্টার দিয়ে করতে হবে। তা আমাদের কয় ধরনের দাঁত আছে? 4 ধরনের। 4 ধরনের। কি কি? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তাহলে ইনসিসর কোনগুলা? প্রথম দুইটা। যেগুলো হচ্ছে আমাদের প্রথম দুইটা, এই দাঁতকে বলা ইনসিসর। তারপরের একটা দাঁত থাকে, এটার নাম কি? ক্যানাইন। তারপরে প্রিমোলার হলো 2টা আর মোলার হলো 3টা। তাহলে উপরে পাঠিতে টোটাল 16টা আছে, নিচের পাঠিতে টোটাল 16টা আছে। আর ডান পাশে কয়টা? 8টা। এই ডান পাশে 8টা। 8 আর 8 16। উপরে 16, নিচে 16, 32। I2, C1, P2, M3 একদম মুখস্থ করে ফেলবে। I2, C1, P2, M3। তাহলে উপরে কত? 8 আর 8 16, তাই না? মানে আমাদের উপরের পার্টিতে এই পাশে 8টা, এই পাশে 8টা। তাহলে 8 আর 8 কত? 16 না? আবার নিচের পার্টিতে ওই রকম, মানে I2, C1, P2, M3। তাহলে ইনসিসর হলো 2টা, ক্যানাইন হলো 1টা, প্রিমোলার কয়টা? 2টা, মোলার 3টা। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। 21 আর 23 বুঝছো? নেক্সট তারপরে নেক্সট হলো রাসায়নিক পরিপাকের কথা কইছি। রাসায়নিক পরিপাকের মধ্যে আমাদের মুখের মধ্যে কি কি রাসায়নিক, কোন ধরনের খাবারের রাসায়নিক পরিপাক হয়? শর্করা জাতীয় খাবারের রাসায়নিক পরিপাক। তাহলে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য। পাকস্থলীতে খাদ্য পরিপাক করব। তাহলে আমাদের মুখের মধ্যে কি কোনো শর্করা পরিপাক, আমিষের পরিপাক হয়? আর এখানে চর্বিরও কোনো পরিপাক হয় না। আচ্ছা, পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীর কয়টা অংশ আছে আগে জানতে হবে। পাকস্থলী 5টা। কি কি? ফান্ডাস, তারপর হচ্ছে কি ফান্ডাস, ছোট বাগ, কার্ডিয়াক ফান্ডাস, ছোট বাগ, বড় বাগ আর পাইলোরাস। তাহলে ফান্ডাস কোনটা? এটা হচ্ছে খাদ্যনালী। এটা হচ্ছে ফান্ডাস। হ্যাঁ, এখানে অবশ্যই একটু ব্যাগের মধ্যে সাথে থাকে। তাহলে এটাকে বলা কার্ডিয়াক। এই জায়গাটার নাম কি? কার্ডিয়াক। এই অংশটার নাম কি? ফান্ডাস। এটা অনুনালী। এটা অনেকটা ইয়ের মতো লাগছে না? হ্যাঁ। আর এটা হলো ছোট বাগ, এটা হলো বড় বাগ। আর এই অংশে এর 3টা অংশ আছে। এই পুরো এটাকে বলা এন্ট্রাম। এন্ট্রাম আর এটা হচ্ছে পাইলোরাস। এন্ট্রামের কাজ হইলো, এন্ট্রাম নাম দিছে। এন্ট্রামের এখানে মূলত গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। তো এখানে তো দেয় না। এন্ট্রাম দেয় নাই? না। এখানে এন্ট্রামের জায়গায় এটা ভুল আছে। ছোট বাগ লিখছে যে, ছোট বাগ এটা না। ছোট বাগ যেটা, এটা করো, কারেক্ট করো তোমরা। ছোট বাগ হলো যেটা, এটা হলো লেজার কার্ভেচার, এটা হলো গ্রেটার কার্ভেচার। এখানে হবে এন্ট্রাম আর এটা হলো পাইলোরাস। তুমি এটা এন্ট্রাম, এটা হবে তোমার পিজা এন্ট্রাম, এটা নাম কি? এন্ট্রাম আর পাইলোরাস। আমার ব্যাগে কিন্তু কলম আছে তার কাছে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে এর এই মাঝখানে যে জায়গাটা, এটার নাম কি? দেখো, এটা কি বলে? দেখো। তাহলে ফান্ডাস, কার্ডিয়া। কার্ডিয়াকও দেয় নাই মনে নাকি? কার্ডিয়াক দিছে তো। কার্ডিয়াকের ছবির মধ্যে নাই। দিছে কার্ডিয়াক দিছে। আচ্ছা, কার্ডিয়াক দিছে। তাহলে ফান্ডাস, এটা কার্ডিয়াক, এই অংশটা হচ্ছে দেহ, এটা হচ্ছে এন্ট্রাম, এটা পাইলোরাস। ছোট বাগ, ছোট বাগ, বড় বাগ, এটা আসলে কার্ভেচার। এটা ছোট বাগ, এটা হচ্ছে বড় বাগ। 1 2 3 4 5টা অংশ। ছোট বাগ, বড় বাগ, এটা কিন্তু তার এটা আর্চ আর কি, বুঝছেন না কথা? এটা তো অংশ না, এটা হলো একটা বাগ আর কি। কথা বুঝছো না? মানে আমার হাত,
হাতের এই যে এটা হলো হাত, এটা হলো অগ্র বাহু, এটা বাহু। তো এখন এটা বাঘ থাকলে কি আমি এটা বলবো যে এই বাঘটা হলো আমার হাতের অংশ, মানে পার্টসের মধ্যে অংশ না, বাট এখানে একটা বাঘ আছে আর কি, এরকম ছোট বাঘ। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কি কি বের হবে? তাহলে এখানে পাইলোরাসের এখানে কি থাকে? পাইলোরিক স্পিনটার থাকে। কি থাকে? পাইলোরিক স্পিনটার, যেটা কি করে পাকস্থলীর খাদ্যটা ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে যাওয়া নিয়ন্ত্রণ করে। যান্ত্রিক কাজ আছে এখানে বলতে আমাদের পাকস্থলীতে যান্ত্রিক কাজ কীভাবে হয়? আমাদের প্রত্যেক 15 থেকে 20 সেকেন্ড পর পর পাকস্থলীর মধ্যে এরকম করে সংকোচন প্রসারণ হয়। এটার কি বলে? পেরিস্টালসিস। এই সংকোচন প্রসারণের জন্য কি হয়? পাকস্থলীর মধ্যে যে খাবারটা থাকে এই খাবারটা আরো স্যুপের মতো ধারণ করে। হ্যাঁ, ঘর স্যুপের মতো ধারণ করে। আমি ভাত খাইলাম, প্লেক্সাস, কি প্লেক্সাস? ওটা এখন আসবে না তো, আগে খেলা শুরু করে নিত, ওখানে তো একদম লাস্টের দিকে। ওটা পরে পড়বো, আগে সব অংশগুলো পরে নিয়ে তারপরে এগুলো নার্ভাস সিস্টেম অন্ত করবো। তাহলে কি বললাম আমরা? 2 থেকে 6 ঘন্টা কাল আমাদের পেটের মধ্যে এগুলো অবস্থান করে। অবস্থান করার পর প্যারাইটাল, আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি কি কোষ আছে? নসীন বলেন। ঢাকাইয়া মেয়ে, কুমিল্লার ছেলে, আচ্ছা বলেন না, কুমিল্লার মেয়ে ঢাকায় ছেলে, কি হবে আল্লাহ জানে, অলমাইটি নস। আচ্ছা কোন গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি কি কোষ আছে? এটা বলতে পারলে আইসক্রিম আছে, আইসক্রিম। এবং কোন কোষ থেকে কি সিক্রেশন হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্যারাইটাল কোষ আছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, মানে পাকস্থলী যে আছে, পাকস্থলীর ভিতরে গায়ের মধ্যে ছোট 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 অনেক গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলোকে কি বলে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বলে। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এটাকে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এখানে একটা ছবি দেওয়া নাই, এটা এই যে পেজ নাম্বার হচ্ছে 128, ছবি নাম্বার চিত্র 3.1, 3.11। তো দেখেন এখানে অনেক ধরনের কোষ আছে, নাই তোমাদের? এই দেখো, এই যে একটা গ্ল্যান্ড, এটা কিন্তু অনেক ছোট একটা গ্ল্যান্ড, বাট বড় করে দেখাইছে আর কি। এখানে অনেকগুলা কোষ নিয়ে গঠিত। এই কোষগুলোর মধ্যে একটা কোষের নাম হলো প্যারাইটাল কোষ। যে কোষ থেকে কি বের হয়? প্যারাইটাল কোষ থেকে HCl সিক্রেশন হয়, খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের যে গ্যাস্ট্রিকের ওষুধগুলা সব প্যারাইটাল কোষের মধ্যে কাজ করে, এবার এখান থেকে অ্যাসিড সিক্রেশন বন্ধ করে দেয়। তাহলে প্যারাইটাল কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, একটা চিপ কোষ বা জাইমোজেনিক কোষ। 4 ধরনের কোষ আছে। এই বলেন, নরসিং বলেন এখন। অক্সিনটিক কোষ, মিউকাস কোষ, একটা জাইমোজেনিক কোষ, প্যারাইটাল কোষ। তাহলে প্যারাইটাল কোষ থেকে কি বের হয়? HCl। তারপরে আর্জেন্টাফিন কোষ থেকে কি বের হয়? অক্সিনটিক যেটা বলছে এটাই তো প্যারাইটাল। হ্যাঁ, প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। তুমি তো দুইটা একটা বলছো, মিউকাস কোষ। হ্যাঁ, মিউকাস কোষ থেকে মিউকাস সিক্রেশন হয়। আর আর্জেন্টাফিন কোষ থেকে বের হয় গ্যাস্ট্রিক ইনটেনসিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। ইনটেনসিভ ফ্যাক্টর অফ তাহলে এখানে ক্যাসেল। ছবির মধ্যে আর্জেন্টাফিন কোষ। তাহলে এই কথাটা লিখে রাখো, এটা বাসায় গিয়ে অবশ্যই পড়বা। ছবির মধ্যে আর্জেন্টাফিন, মানে গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি কি কোষ থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি কি কোষ থাকে? তাহলে কি কি বললাম? ওই মেয়ে তুই লিখছো? এই যে এটা লাগতো আর্জেন্টাফিন। আচ্ছা, এই নিচটা তাহলে কি কি বললাম? 1 নম্বর হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক কোষ, 2 নম্বরে মিউকাস কোষ, তারপরে আর্জেন্টাফিন কোষ। মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, আর্জেন্টাফিন কোষ, তারপরে এটার নাম কি? জাইমোজেনিক বা চিপ কোষ। তাহলে চিপ কোষ থেকে কি বের হয়? পেপসিনোজেন। এগুলো মানে খুব ভয়াবহ লেভেল ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবেই, অ্যাডমিশন টেস্টে এগুলো আসবে। তাহলে এগুলো আমাদের গেল। তাহলে পাকস্থলীর মধ্যে এই সকল
যে রস বের হবে এই সকল গ্যাস্ট্রিক জুস থেকে, গ্যাস্ট্রিক লাইন থেকে গ্যাস্ট্রিক জুস বের হবে, তাহলে গ্যাস্ট্রিক জুসের মধ্যে এই সকল পদার্থগুলো থাকবে। এই সকল পদার্থগুলো কি করবে, এই সকল, তাহলে পেটের মধ্যে গ্যাস্ট্রিক জুস আছে, আর তুমি খাইছো কিসের মাংস, মুরগির মাংস খাইছো, তাহলে মুরগির যে প্রোটিনগুলো আছে, প্রোটিন তো মুখে ডাইজেস্ট হয় নাই, তো এই পেটের মধ্যে যে অ্যাসিডগুলো বের হবে, যে জুসগুলো বের হবে, এই জুসের মধ্যে কি কি এনজাইম থাকে, পেপসিনোজেন প্লাস প্রোরেনিন থাকে। কি থাকে, পেপসিনোজেন, প্রোরেনিন, এই দুইটা এনজাইম থাকে। আচ্ছা শেষ, পেপসিনোজেন এবং প্রোরেনিন ওরা কি করে, পেপসিনোজেনের কাজ কি, পেপসিনোজেন হচ্ছে সে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে আবার পেপসিন, সক্রিয় পেপসিনে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের পাকস্থলীর পেটের প্রাচীর থেকে, পাকস্থলীর প্রাচীর থেকে কি বের হয়, রস বের হয়, নাম কি, গ্যাস্ট্রিক জুস, নাম কি, গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে গ্যাস্ট্রিক রস বা এই রসের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তার মধ্যে থাকে পেপসিনোজেন, প্রোরেনিন, এবং তাহলে এই পেপসিনোজেন এই গ্ল্যান্ড থেকে আমরা তো বললাম যে এখানে গ্ল্যান্ডটা যেটা আছে বিভিন্ন কোষ থেকে আছে, আর বিভিন্ন কোষ থেকে তারা যখন বের হইতেছে তখন তারা সক্রিয় অবস্থায় ক্ষরণ হয় না, মানে পাকস্থলী, এই হাসিব শোনো, পাকস্থলী নিজে হলো একটা থলের মতো গঠন, প্রোটিন দিয়ে তৈরি, কিন্তু সে প্রোটিনকে পরিপাক করলেও সে নিজে পরিপাক হয় না কেন, কারণ এর চারপাশে মিউকাসের একটা আবরণ আছে, পাকস্থলীর ভিতরে পুরো ডাইরেক্ট একটা মিউকাসের আবরণ। মিউসিন তো একটা এনজাইম, আর মিউকাস হলো থকথকে পদার্থ। হ্যাঁ, তাহলে এই মিউকাস থকথকে পদার্থ যারা কি করে, একটা কোট করে রাখে, পাকস্থলীর ভেতরে আবরণটাকে একটা কোট করে রাখে, আবরণ করে রাখে, যার কারণে এইখানে এই সকল এনজাইমগুলো যারা আছে, অ্যাসিডিক খাবার, এবং এখানে পিএইচ কিন্তু অনেক বেশি, অ্যাসিডিক খাবারটা এর ওয়ালের সাথে লাগে না, এর ওয়ালের সাথে টাচ হয় না, ফলে কি হয়, ফলে আমাদের ওয়াল, পাকস্থলীর ওয়াল বা প্রাচীর প্রোটেক্টেড থাকে। আবার আরও কি হয়, আর হচ্ছে এখান থেকে যে এনজাইমগুলো বের হইতেছে এই এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়, কথা বোঝা গেছে, মানে এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। তাহলে নিষ্ক্রিয় অবস্থায় যখন ক্ষরণ হচ্ছে তখন এদেরকে আবার সক্রিয় করা লাগবে না, তাহলে সক্রিয় করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, খেলোয়াড় নাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই কি করে, সেই পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে কনভার্ট করে, পেপসিনোজেনকে সে সক্রিয় পেপসিনে কনভার্ট করে। আবার আটা কি বললাম, ক্লোরিনিন যেটা আছে, ক্লোরিনিনকে সক্রিয় রেনিনে কনভার্ট করে, এটাকে কাজ করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আবার রেনিনের কাজ কি, হ্যাঁ আচ্ছা, পেপসিনের কাজ আগে বলে নিই। পেপসিন হলো সে প্রোটিনটাকে ভেঙে পলিপেপটাইডে কনভার্ট করে, প্রোটিনটাকে ভেঙে প্রোটিওজ এবং পেপটন বা পলিপেপটাইডে পরিণত করে। তুমি যে প্রোটিনটা খাইবা এই প্রোটিনটাকে ভেঙে সে পলিপেপসিন এটাকে প্রোটিওজ এবং পেপটন, প্রোটিওজ ও পেপটনে কনভার্ট করে, প্রোটিওজ এবং পেপটনে কনভার্ট করে, বুঝতে পেরেছো? তাহলে আবার দুধের প্রোটিনের নাম কি, কেজিন প্রোটিন, নাম কি, কেজিন। এই দুধের কেজিনটাকে, সে কেজিন প্রোটিনটাকে প্যারাক্সিনে কনভার্ট করে, কে করে এটা, রেনিন, সে প্যারাক্সিনে। দুধের কেসিনটাকে প্যারাক্সিনে কনভার্ট করে কে, রেনিন, এই কাজটা করতেছে। আচ্ছা, পাকস্থলীর পরিপাক, তারপরে আর কি হয়, চর্বির পরিপাক হয়, গ্যাস্ট্রিক, যদিও গ্যাস্ট্রিক জুসে কি থাকে, খুব নেগলিজিবল অ্যামাউন্ট হয়, খুব মানে সামান্য, একেবারেই খুবই নগণ্য সামান্য চর্বির পরিপাক হয়। গ্যাস্ট্রিক জুস থেকে কি কি এনজাইম বের হয় লেখাইছিলাম, মনে আছে? গ্যাস্ট্রিক জুস থেকে পাজিলাল জেরি, নাম কি, পাজিলাল জেরি, লেখেন যে পাক রসে পাজিলাল জেরি থাকে, পাক রসে কি থাকে, পাজিলাল জেরি।
পাঁচি লাল জেরি, পেপসিনোজেন জিলাটিনেস, লাইপেজ আর রেনিন। টম এন্ড জেরি জেরি। হ্যাঁ, আল্লাহ মেরা বাপ ছেলে पे जाना পাঁচি লাল জেরি থাকে। কত হলে পেপসিনোজেন, পাঁচি লাল জেরি, পেপসিনোজেন জিলাটিনেস, যতে হলো জিলাটিনেস। হ্যাঁ, জিলাটিনেস। লতে হলো লাইপেজ, লতে কি লাইপেজ, যতে জিলাটিনেস, তারপরে রেনিন, রতে রেনিন। পাঁচি লাল জেরি মানে এখানে লাইপেজ থাকে বাট একেবারে সামান্য পরিমাণ, এর জন্য কিছু কিছু বইয়ে আছে আবার কিছু কিছু বই নাই। ওটা লিখবো না আমরা, আমাদের মেইনলি কি পরিপাক হয় আমাদের পাকস্থলীতে? নওশীন, পেপসিনোজেন। কুমিল্লার মেয়ে, ঢাকায় যাচ্ছে নিনাত তো ঢাকাই হয়ে গেছে। বাংলা। হ্যাঁ, নিনাত ঢাকাই হয়ে গেছে, নিনাত এখন ঢাকায় থাকে। ঢাকা হয়ে গেছে। রাসায়নিক পরিপাক। আচ্ছা, রাসায়নিক পরিপাকের মধ্যে তাহলে আমাদের গ্যাস্ট্রিক, এটা পড়ে ফেলবেন। দুধের ক্যাসিন, প্যারাক্যাসিন, স্নেহ জাতীয় খাবার, এদের বলছে যে অম্লের মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না, কিন্তু পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষী এনজাইম থাকে, যা লাইপোলাইটিক স্নেহ বিশ্লেষী এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম, এ অর্থে যে এগুলো এনজাইম অম্লের মাধ্যমে কাজ করতে সক্ষম। কেবল মাখনের চর্বি উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে, মানে অন্যান্য চর্বির উপরে কাজ করে না, নর্মাল চর্বির উপর সে কাজ করবে না, খুবই সামান্য পরিমাণ। আচ্ছা, পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন? এই গ্যাস্ট্রিক আলসার কেন হয়? এই কারণেই হয়, যদি এই প্রোটেকশন যেগুলো আছে আমাদের পেটের ভিতরে বিভিন্ন প্রোটেকশন আছে। এক নম্বর হলো মিউকাসের আবরণ আছে, দুই নম্বর হলো বিভিন্ন বাইকার্বনেট সিক্রেশন হয়, দুই নম্বর, তিন নম্বর হলো আমাদের এখানে প্রচুর প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন, আমাদের কিছু প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর এনএসআইডি আছে, অ্যান্টি স্টেরয়েড আছে, স্টেরয়েড। এরা কি করে আমাদের পেটের মধ্যে এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশনটা কমিয়ে দেয়, ফলে আমাদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে। বই নাই কিন্তু আমাদের বই আছে। মানে পাকস্থলীর মধ্যে কি কি কারণ হয়? এক নম্বর হলো মিউকাস সিক্রেশন হয়, দুই নম্বরে দুই নম্বর হলো যে এনজাইমগুলো বেরোতেছে তারা নিষ্ক্রিয়, তিন নম্বর হলো এর প্রাচীর থেকে বাইকার্বনেট সিক্রেশন হয়, চার নম্বর হলো এর প্রাচীর থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয়, যা এর ওয়ালকে প্রোটেকশন করে। লিখে রাখেন অথবা এটা লেখেন। এবং 5 নম্বর পয়েন্ট হলো কন্টিনিউয়াস, আমাদের পাকস্থলী পেটের আবরণ যেটা আছে কন্টিনিউয়াস চেঞ্জ হয়, শেডিং হয়। এইখানে লেখা আছে বলতে লেখেন, আমি এখানে বইটা দেখেন, লেখেন আমি বইটা পড়তেছি। পাকস্থলী অন্তর্গাত থেকে নিশ্চিত পুরো মিউকাস স্তর, মানে এক নম্বর হলো মিউকাসের স্তর থাকে, দুই নম্বর হচ্ছে পাকস্থলী অন্তর্গাত থেকে গঠিত বাইকার্বনেট সিক্রেশন হয়। তাহলে এক নম্বর হলো মিউকাসের আবরণ, দুই নম্বর হচ্ছে বাইকার্বনেট ক্ষরণ হয়, তিন নম্বর হলো যে এনজাইমগুলো ক্ষরণ হয়, নিষ্ক্রিয় গ্যাস্ট্রিক এনজাইম, যে এনজাইমগুলো হবে ক্ষরণ হবে তারা হবে নিষ্ক্রিয় থাকবে। চার নম্বর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হয়, আমাদের অন্তঃপ্রাচীর থেকে কি বের হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টা পয়রফলা হোকার কিন্তু 6টা একা, প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে এক ধরনের প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হয়। PROSTAGLANDIN প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ হয়, যা প্রাচীরকে সুরক্ষা রাখে। তারপর হলো আচ্ছা, আর লাগবো না, মানে ঘনভাবে লেখেন পাকস্থলী এপিথেলিয়াম ঘনভাবে সজ্জিত থাকে। এপিথেলিয়াম, পাকস্থলীতে কোন এপিথেলিয়াম থাকে? নওশীন বলেন, কোন এপিথেলিয়াম থাকে? কলামনার।
থাকে কলামনার। এই কলামনার এপিথেলিয়ামগুলো ঘনভাবে সজ্জিত থাকে। ঠিক আছে, এই কোন থাকুক তাহলে। নেক্সট ক্লাসে তাহলে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার কথা কইলে তো আবার আইব না অনেকে। আচ্ছা, কাক পরীক্ষা বাদ। না কালকে তো কালকে যাই মানে কালকে আচ্ছা ঠিক আছে, কালকে পড়াই দেবো।